চট্টগ্রামে আইনজীবী হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা। আইনের শাসন নিশ্চিতে নির্বাহী থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বললেন প্রধান বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। সংখ্যালঘুদের উপর হামলা, হুমকির প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল। হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত ভিডিও বার্তায় জানান, বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব, অপমানজনক আচরণ ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবে না এই হাসপাতাল। এ সময় শহরের অন্য হাসপাতালগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শুভাংশু ভক্ত। এদিকে চলমান পরিস্থিতিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে আশাবাদী বাংলাদেশ। দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। ৫ আগস্ট পর্যন্ত ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল। ৫ আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। এই বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথক করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট বারের নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি জানান, বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। To ensure that the doors of justice remain open for all, regardless of status, power, or privilege. From the very moment of my appointment, I recognize the urgency of addressing the challenges that have long impeded the full realization of our judiciary's potential. This initiative is a cornerstone of my vision to strengthen our judiciary and its capacity to serve the people with integrity, efficiency, transparency, and accountability. ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন। ফোরামের বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার নিয়েও অভিযোগ করা হয়। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরিফুল ইসলাম বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলায় সাইফুলের ভাই আরও ১১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে পুলিশের করা 3টি মামলায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 9 জন সাইফুল হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেন বাদী। পুলিশ জানায় ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত আইনজীবীর বাবা। আসামিদের বেশিরভাগই নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। হত্যার ভিডিও দেখে পুলিশ এরই মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে চন্দন দাসকে। ভিডিওতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা গেছে। চন্দনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের পরিবার থেকে যে মামলাটি করা হয়েছে এখানে মোট ৭ জন আছে, কিন্তু আমরা এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছি। এজাহারের বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসবো। মামলায় চন্দন দাস ছাড়াও আমান দাস, শুভকান্তি দাস, রণব, বিকাশ, রমিত, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, লালা, সোহেল দাস, শিবকুমার, গণেশ, রাজ কাপুর, পপি, দেব, অজয় সহ অনেককেই আসামি করা হয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। এর আগে পুলিশের ওপর হামলা, কাজে বাধাদানের অভিযোগে গত বুধবার কোতোয়ালি থানায় ৩টি মামলা করে পুলিশ। এসব মামলায় ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ১,৩০০ জনকে আসামি করা হয়। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আশুলিয়ায় বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিনশিন গ্রুপের জিন্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই কর্মসূচি পালন করে তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায় জিন্স প্লাস শিল্প কারখানায় সহস্রাধিক শ্রমিক কর্মরত রয়েছে। সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে মূল ফটকে সাধারণ ছুটির নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকরা প্রতিদিনের হাজিরা কার্ড পাঞ্চ করতে না পেরে ক্ষিপ্ত হয় এবং টাকা পরিশোধের দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। বিকালের মধ্যে তাদের সকল সমস্যার সমাধান করা হবে যৌথ বাহিনীর এমন আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ৩ মাস পার হলেও ফেনীতে শুরু হয়নি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। আমন্ত্রণ ২১ সংবাদে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ৩ মাস পার হলেও সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ ঠাঁই নিয়েছেন অন্যের ঘরে। ক্ষতিগ্রস্তরা বলছেন তালিকায় নাম ওঠানো ছাড়া সরকারিভাবে আর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর আগস্টের শেষ সময়ে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী। জেলা প্রশাসনের তথ্য বলছে এ বন্যায় ফেনীর ৬ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় ৮,৬৫৯ ঘর। এর মধ্যে সম্পূর্ণভাবে ধসে পড়ে ১,৭১৮টি। বন্যায় সহায় সম্বল হারানোদের অভিযোগ, তালিকা হলেও এখনো মেলেনি সহায়তা। বন্যা আজ ৩ মাস গড়ানো আমার ভাঙ্গি চুরি গেছে, তখন আজকে ৩ মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না। এই ৩ মাসের ভিতরে এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা টাকা খুব কষ্ট করিতেছি। সরকার যদি আমাদের দিন ভাবে অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে, আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতে পারবো। জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ লাখ টাকা। পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে সব পরিবারকে। একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিভিন্ন এনজিও এই পুনর্বাসনের কাজ করছে। ফেনীতে এবারের বন্যায় সব মিলে ১,০২০ কোটি ৭২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের ১১টি সিন্দুক খুলে
এবার পাওয়া গেল 29 বস্তা টাকা, চলছে গণনা। সকাল 7:30টার দিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে 3 মাস 14 দিন পর সিন্দুকগুলো খোলা হয়। সিন্দুকের টাকার সাথে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়। মাদ্রাসায় প্রায় 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 450 লোক টাকা গণনার কাজ করছেন। মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে 4 জন আহত হয়েছে। পৌরসভার দক্ষিণ ঠ্যাঙ্গামারা এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত আমিন ব্যাপারী, লিপু হাওলাদার, মোস্তফা ব্যাপারী ও আসিফ হাওলাদারকে চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ওই এলাকায় শহীদুল হাওলাদারের একটি পরিত্যক্ত ঘর থেকে 12টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী বলছে, পুলিশ বোমা নিয়ে যাওয়ায় নতুন করে বোমা বানাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। নাতি আগুন জ্বালাই দুধে উড়াইতে গেছে, চুলা বাস্ট হয়ে গেছে। গতকাল যেই বাড়িতে পুলিশ বোম উদ্ধার করছে সেই একই বাড়িতে আজকে বোম বানাইতে যাওয়া 4 জন আহত হয়েছে বোম ব্লাস্ট হয়ে। মেয়ে ফারিহার মালটা পছন্দ। সন্তানের জন্য মালটা কেনার কথা বলে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে গিয়েছিলেন রং মিস্ত্রি আশরাফুল ইসলাম। শহরে এসে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। শহীদ হন আশরাফ। পরিবারে নেমে আসে অন্ধকার। তার স্ত্রীর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ 2 সন্তানকে মানুষ করা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবুঝ শিশুর চোখে আকুল আকুতি। হয়তো বাবা ফিরে আসবেন পছন্দের মালটা নিয়ে। স্বামীর কথা মনে হলে লাবণী আক্তার ইতির চোখে বাদ মানে না জলের ধারা। স্ত্রী ও 1 ছেলে 1 মেয়ে নিয়ে সুখের সংসার ছিল আশরাফুল ইতি দম্পতির। রং মিস্ত্রির কাজ করে চলে যেত সংসার। জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু হলে আশরাফ চলে যান কুষ্টিয়া শহরে, যোগ দেন আন্দোলনে। 5 আগস্ট সংঘর্ষ চলার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান আশরাফুল। এই দেশে মনে হয় কোনো মানুষ ছিল না। আমরা 2 দিন রান্না করেছিলাম না, কেউ আমার কোনো খোঁজ দিছিল না, আমার শ্বশুরবাড়ির লোকও খোঁজ দিছিল না। কিন্তু যখন টাকা পাওয়ার কথা শুনে তখন এসে ঝগড়া করতে হয়ে চলে যায়। তখন সবাই বলেছিল যে এই সংসারের দায়িত্ব নিলাম, ছেলে মেয়ের দায়িত্ব নিলাম, কিন্তু এখন কেউ দায়িত্ব নেই নাই, আমারই সব কিছু দেওয়া লাগে। আশরাফুলের ছেলে ফাহিম মাহমুদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করছে। বাবার স্বপ্ন পূরণে এই বয়সে সচেষ্ট ফাহিম। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। বাবার স্বপ্ন ছিল আমার আলেম হওয়া আর আমার বোনের যদি ডাক্তার। আমরা মাদ্রাসাতে যতটুকু পাই তাকে সাহায্য করতেছি, তার পাশে থাকতেছি, তাকে বোঝাচ্ছি যাতে সে তার বাবার কষ্টটা আমাদের মাধ্যমে ভুলে থাকতে পারে। দেশের জন্য প্রাণ দেয়া আশরাফুলের পরিবারের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। সবাই আগায় আসে, পরিবারের দিকে যদি আগায় আসে, তার পাশের দ্বারাই আমার মনে হয় পরিবারটা সুন্দরভাবে আগায় যাবে। আশরাফ হত্যার বিচার চেয়ে 29 জনকে আসামি করে মামলা করেছেন স্ত্রী লাবণী। শত কষ্টের মাঝেও 2 সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চান তিনি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামে আইনজীবী হত্যা, 31 জনের বিরুদ্ধে মামলা। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় বাংলাদেশ, দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা। আইনের শাসন নিশ্চিতে নির্বাহী থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বললেন প্রধান বিচারপতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।